আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে যে সামরিক অস্ত্রের কৌশল বা প্রযুক্তি রয়েছে সেটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগের নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র আর আরেক ভাগের নেতৃত্ব দেয় সাবেক সোভিয়েত ইউনিয়ন। দেখুন, সাবেক সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া তাদের মূল থিওরি হলো যে অস্ত্র থাকবে অনেকটাই সিম্পল, তবে এর গতি এবং কার্যকারিতা অনেকটাই বেশি থাকবে। বিশেষ করে মিসাইলের গতির উপর তারা বেশি প্রাধান্য দেয়। তবে যুক্তরাষ্ট্রের বিষয়টা ভিন্ন। যুক্তরাষ্ট্র চিন্তা করে উন্নত জটিল প্রযুক্তি, যা গতি কম হলেও রাডারকে ফাঁকি দিতে পারবে, বিশেষ করে স্টেলথি প্রযুক্তি। আর এর উপর তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এবং তৈরি করে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন জাসেম আর ক্রুজ মিসাইল। এটি পঞ্চম প্রজন্মের মিসাইল। এর কয়েক ধরনের ভেরিয়েন্ট রয়েছে। গতকালকে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এই মিসাইলের সবথেকে যে আপগ্রেড ভেরিয়েন্ট রয়েছে, যে ভার্সন 3, তার রেঞ্জ হলো 1000 কিলোমিটার, যেটি B2 বম্বার থেকে শুরু করে সর্বশেষ যে B1 লান্সার রয়েছে সেখান থেকে আঘাত করা যায়। এই মিসাইলগুলোর মূল বৈশিষ্ট্য হলো এর ভেতরে থাকা যে পেলোড রয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে 1000 কিলোমিটার দূর থেকে মাটির নিচের যে বাংকার থাকে সেই বাংকারের ভেতরে এটা হিট করতে পারে। যুক্তরাষ্ট্রের অত্যন্ত আলোচিত যে GBU-57 যে বাংকার ব্লাস্টার বোমা রয়েছে, এটি কিন্তু সেটি নয়, এটি কোনো বোমা নয়, এটি ক্রুজ মিসাইল, তবে বাংকার ব্লাস্টারের মতো কাজ করে। যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার এর পেছনে খরচ করেছে এবং এই প্রযুক্তি যদি কোনোভাবে ইরানের হাতে পড়ে যায় তাহলে নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে সামরিক কৌশল রয়েছে তা অনেকটাই বলতে পারেন গুড়িয়ে যাবে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্য দেখছেন এটি আমার আপনার কাছে সাধারণ দৃশ্য মনে হলেও যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞ এবং যুক্তরাষ্ট্রের যারা সরকার প্রধান রয়েছেন তাদের জন্য কোনো স্বাভাবিক দৃশ্য নয়। ইরান তার উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের নিক্ষেপিত জাসেম আর মিসাইলের যে পার্টস রয়েছে বা যেই পেলোড ওয়ারহেড রয়েছে তা অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। নিশ্চয়ই তার দৃশ্য দেখতে পাচ্ছেন যে অক্ষত অবস্থায় কি করে ইরান উদ্ধার করছে। দেখুন, এর পূর্বেও ইরান যে টামাহক মিসাইল রয়েছে তার ভেতরের অংশ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। GBU-57 যে বোমা রয়েছে সেটিও উদ্ধার করেছে। GBU যে 87 বোমা রয়েছে সেটিও উদ্ধার করেছে। তবে স্টেলথি ক্রুজ মিসাইলের এই ধরনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ একেবারে অক্ষত অবস্থায় উদ্ধারের বিষয়টা এইবারই প্রথম। আর এই জন্যই কিন্তু এত তোলপাড় তৈরি হচ্ছে এবং ইরান নিজেও কিন্তু পরিষ্কারভাবে এটি উদ্ধার করে বার্তা দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে সবথেকে শক্তিশালী মিসাইলের গোপন প্রযুক্তি রয়েছে এটি এখন আমাদের কাছে চলে এসেছে অক্ষত অবস্থায়। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরান এখন তার ক্রুজ মিসাইলগুলোকে এমন একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যেতে পারবে যেটি হাজার হাজার কিলোমিটার দূরে একেবারে নিখুঁতভাবে শত্রুর বাংকারের ভেতর মাটির নিচে গিয়ে হিট করতে পারবে। এখন শুধু ব্যালিস্টিক মিসাইল নয়, ক্রুজ মিসাইলের ক্ষেত্রেও এই প্রযুক্তি তারা সরাসরি অ্যাড করতে পারবে। এছাড়াও এই ধরনের অত্যন্ত স্পর্শকাতর এবং সংবেদনশীল প্রযুক্তি ইরান যদি চীনের সঙ্গে শেয়ার করে তাহলে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিসাইলগুলোর যে স্টেলথ ক্যাপাবিলিটি, যেই শক্তিশালিতা রয়েছে তার দুর্বলতা বের করে সেই মিসাইলগুলোকে প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জ্যামিং সিস্টেম এবং যে প্রতিরোধ সিস্টেম রয়েছে তা আমূল পরিবর্তন করে দিতে পারে। যেটি শুধু ইরানের যুদ্ধ নয়, বিশ্বব্যাপী এই যুক্তরাষ্ট্রের যে সামরিক কৌশল রয়েছে সেখানে ব্যাপক ধরনের জটিলতা তৈরি করবে। আর এই জন্যই সামরিক বিশেষজ্ঞরা বলছেন ইরান যুদ্ধ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক বা মধ্যপ্রাচ্যের প্রভাব বলয় নয়, বরঞ্চ তাদের পুরো বিশ্বের যে সামরিক সক্ষমতা রয়েছে সেখানে বড় ধরনের একটি সংকট তৈরি করেছে। দেখুন, একদিকে ইরান যখন যুক্তরাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল যে প্রযুক্তি রয়েছে তা অক্ষত অবস্থায় উদ্ধার করে তাক লাগিয়ে দিয়েছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক যে রণকৌশল রয়েছে সেখানে সংকট তৈরি করেছে। ঠিক এমতো অবস্থায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সিরিয়ার ভেতর তাদের যে প্রভাব রয়েছে তা বিস্তার করতে চায়। বিশেষ করে রাশিয়ার যে ঘাঁটিগুলো ছিল অবশিষ্ট, যেগুলো খালি করা হয়েছে এখন, সেই ঘাঁটিগুলোর ভেতর ফ্রান্সের সৈন্য সরাসরি সেখানে প্রেরণ করা বা ওই অঞ্চলে নিজেদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করতে চায়। বিষয়টি নিশ্চিত করার জন্য নজিরবিহীনভাবে সিরিয়ার মতো একটি গোলাযোগপূর্ণ এবং অস্থিতিশীল দেশের ভেতর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজে সশরীরে সফরে গিয়েছেন।
স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আল জাজিরা থেকে শুরু করে বর্তমান পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যম এই ইস্যুটিকে কেন্দ্র করে সংবাদ করছে। সিরিয়ার ভেতর যে ভবনের ভেতর ইমেল ম্যাক্রো এবং সিরিয়ার বর্তমান যিনি রাষ্ট্রপ্রধান রয়েছেন তিনি বৈঠক করবেন বা বৈঠকে উপস্থিত ছিলেন, তার কাছাকাছি ভেতরই হঠাৎ করেই কিন্তু যেই ডিভাইস বোমা রয়েছে তার বিস্ফোরণ ঘটে। এর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জরুরি ভিত্তিতে সেখানে বলতে পারেন একটা হাই অ্যালার্টের মতো জারি করা হয়। ইস্যুটিকে কেন্দ্র করেই কিন্তু প্রচণ্ডভাবে বর্তমানে অনেকটাই নতুন একটি সমীকরণ তৈরি হয়েছে। কারণ এই সিরিয়ার ভেতর প্রভাব বিস্তার করুক, বিশেষ করে এই ফ্রান্সের মতো দেশ বা অন্য জায়গায় তুরস্কের মতো দেশ, কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে রাশিয়ার মতো দেশও পুনরায় সিরিয়ার ভেতর প্রভাব বিস্তার করুক। সেটি ইসরায়েলও ঠিক যেইভাবে চায় না, ঠিক সেইভাবে যুক্তরাষ্ট্রও কিন্তু চায় না। আর এখানেই কিন্তু আশঙ্কা জাগছে বা বিভিন্ন প্রশ্ন আসছে যে প্রেসিডেন্টের অত্যন্ত নিরাপত্তা বলয়ের কাছাকাছি অবস্থানকালে কি করে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। বড় ধরনের গোয়েন্দা কার্যক্রম না থাকলে এই ধরনের টার্গেটেড যে হামলার বার্তা সেটা কখনোই দেওয়া হয় না। প্রশ্নটা হচ্ছে তাহলে এখানে কারা এই পদক্ষেপ নিল এবং কারা সিরিয়াকে কোনোভাবেই তৃতীয় কোনো শক্তি সেখানে এন্টার করুক সেটা চায় না। দেখুন, একদিকে সিরিয়ার অভ্যন্তরে যখন নিজেদের প্রভাব বলয়ে নতুন করে বিস্তৃত করতে চায় ফ্রান্স, যেখানে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তারা অনেকটা সরে আসতে বাধ্য হয়েছে, তখন এশিয়ার এই দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে এখন তাদের নতুন মিশন। ঠিক এমতো অবস্থায় জার্মানির মতো দেশও পিছিয়ে পড়ে থাকতে চায় না। তারা কিন্তু এখন অনেকটা নীরব থাকার পর এই মধ্যপ্রাচ্য এবং হরমুজ প্রণালীর ইস্যুকে কেন্দ্র করে ইন্টারেস্ট দেখাচ্ছে এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ন্যাটো অন্তর্ভুক্ত দেশের অংশ হিসাবে তারা এই হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে সামরিক উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে সেখানে যুক্ত হতে পারে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে জার্মানির বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার বক্তব্যে তিনি দাবি করেছেন ইরান বর্তমানে হরমুজ প্রণালীতে যে টোল আদায় করছে বিষয়টি সম্পূর্ণভাবেই অবৈধ এবং এটি ইরানকে কখনোই কোনোভাবে করতে দেওয়া উচিত না। প্রয়োজনে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সম্মিলিতভাবে সেটা নেওয়া উচিত। এমনকি হরমুজ প্রণালীতে যেই সকল সি মাইন মোতায়েন করা হয়েছে সেগুলোকে পুনরুদ্ধার বা সেগুলোকে পরিষ্কার করার জন্য যে খরচ হবে সেই খরচের অর্থ ইরানকে দেওয়া উচিত হবে না এবং এই ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের কোনো সহযোগিতাও তাকে দেওয়া উচিত হবে না। বরঞ্চ এর বিনিময়ে বা এর জন্য যে ক্ষয়ক্ষতি হবে বা যে পরিমাণ খরচ হবে ইরানের কাছ থেকে জরিমানা হিসাবে আদায় করা উচিত, এমনটা দাবি করেছেন জার্মানির যিনি পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি তার বক্তব্যে। আর এর পরপরই কিন্তু ইরানের পক্ষ থেকেও পরিষ্কারভাবে পাল্টা জবাব স্টেটমেন্ট দেওয়া হয়েছে। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে হরমুজ প্রণালী তাদের সার্বভৌমত্বেরই একটা অংশ। সুতরাং এই ক্ষেত্রে তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বাইরে কোনো দেশের কোনো ধরনের হস্তক্ষেপ তারা মেনে নেবে না, সেটা যেই দেশেরই হোক না কেন। দেখার বিষয়ে জার্মানির এই স্টেটমেন্ট শুধুমাত্র স্টেটমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাকি যুক্তরাষ্ট্রের অংশ হয়ে তারা হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে কোনো শক্তিশালী পদক্ষেপ নিতে তাদের সামরিক বাহিনীর যে হস্তক্ষেপ রয়েছে তা প্রেরণ করে, দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।